নমস্কার। আজ আমি আপনাদের আমার ভ্রমণের কিছু গল্প বলবো। এ গল্প শুরু 2007 সালে, যখন আমি প্রথম কোনো ট্রেকিং এর প্রতি আকর্ষিত হই। কলকাতা থেকে আমরা ৩ বন্ধু, আমি, অসীম ও কাজল ঠিক করি প্রথম ট্রেক করব এবং ট্রেকের জন্য একটা সহজ রাস্তা নেব, যাতে আমরা ট্রেকে বিফল যাতে না হই। সেই উদ্দেশ্যে আমরা প্রথম পিন্ডারি গ্লেসিয়ারকে ঠিক করি যে সেখানে যাব। সেখানে যাওয়ার জন্য প্রথম আমাদের পৌঁছতে হয় বেরেলি বলে একটি শহরে, এবং বেরেলি থেকে বাসে করে আমরা পৌঁছই হলদুয়ানি, এবং সেই দিনই হলদুয়ানি থেকে গাড়ি করে আমরা পৌঁছই আলমোড়া। আলমোড়া পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল 4:30 বেজে যায়, কিন্তু ওখানকার আলোর পরিস্থিতি দেখে আমরা স্থির করি আলমোড়া থেকে আরো এগিয়ে যাব। আমাদের এগিয়ে যাওয়ার ইচ্ছে ভাড়ারির উদ্দেশ্যে, কিন্তু গাড়ির লোকেরা আমাদের বলল ভাড়ারি পৌঁছানো সম্ভব নয়। আপনারা রাত্রি থাকতে থাকতে মানে রাত্রি হতে হতে আপনারা বাঘেশ্বর পৌঁছতে পারবেন। আমরা গিয়ে পৌঁছলাম বাঘেশ্বরে। এই যে ছবিটি দেখছেন, এই ছবিটি বাঘেশ্বর মন্দিরের ছবি। আমরা বাঘেশ্বরে ঘুরতে থাকলাম সন্ধেটা, এবং সন্ধেতে পৌঁছানোর পর বাঘেশ্বর মন্দিরের আরতি দেখে বেশ মুগ্ধ হলাম। বাঘেশ্বরে এই ৩ মূর্ত শিব খুবই বিখ্যাত। বাঘেশ্বর থেকে পরের দিন ভাড়ারি হয়ে আমরা পৌঁছলাম সং বলে একটি গ্রামে। এই ছবিটি সং গ্রামের। তখন সঙ্গে এরকমই রাস্তা তৈরি হচ্ছিল, কোনো পূর্ণ পথ তৈরি হয়নি, আর রাস্তা শুধু সং পর্যন্তই এসছিল। সেই জন্য গাড়িও আমাদের সং পর্যন্ত পৌঁছে দিয়েছিল। সালটা 2007 হলেও তখন আমাদের প্রায় 1200 টাকা লেগেছিল এই সং পর্যন্ত পৌঁছতে বাঘেশ্বর থেকে। সঙের বিকেলটা আমরা ছোট্ট ট্রেক করে সময় কাটাই। এই ছবিতে আপনারা আমার বন্ধু অসীম, কাজল এবং আমাদের বিশিষ্ট গাইডকে দেখতে পাচ্ছেন। আমরা বিকেলটা লোকাল দুর্গা মন্দিরে ট্রেক করে ধীরে ধীরে আবার সং গ্রামে ফিরে যাই, এবং সং গ্রামে বিকেলের চা খাওয়া এবং সময় কাটানো। এখানে আমি এবং আমার বন্ধু কাজলকে দেখতে পাচ্ছেন। শুরু হয় পরের দিন ট্রেকে ওঠা, সোজা উঁচুতে ওঠা। এখানে আপনারা এমন কিছু লোককেও দেখতে পাচ্ছেন, আমাদের গাইড, আমার বন্ধু কাজল এবং বন্ধু অসীম ছাড়াও আরো দুজন যাদের দেখতে পাচ্ছেন, ওনারা ছিলেন কেএমভিএন অর্গানাইজেশনের গাইড এবং ট্রেকার। ওনার সাথে আগের দিন সন্ধেবেলায় আমাদের বিভিন্ন রকম ধর্মীয় এবং অন্যান্য চর্চা হয়েছিল, ফলে ওনারা আমাদের সাথে খুব ভালোভাবে জুড়ে গিয়েছিলেন।
সময় পেরিয়ে বিকেল প্রায় দুপুর 12টা, 12:30, 1টা নাগাদ আমরা পৌঁছই ঢাকুরি পাস। ঢাকুরি পাস পেরিয়ে এই ঢাকুরি গ্রামে সুন্দর একটি মাঠের মতো জায়গা, যেখানে কিছু কেএমভিএন এর গেস্ট হাউস আছে এবং তার সাথে কিছু পাবলিক রেস্ট হাউসও রয়েছে। রেস্ট হাউস বলা যাবে না, ছোট একটা দোকান, যার মাধ্যমে আপনারা অনেক কিছু থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। যদিও ভাগ্যচক্রে ওই কেএমভিএন এর লোকের সাথে আলাপ হয়ে যাওয়ায় আমাদের কেএমভিএন গেস্ট হাউসে সমস্ত ফুল থাকা সত্ত্বেও দুটি ঘর পাওয়া যায়। আমরা আরাম করে রাত্রি যাপন করি কেএমভিএন এর গেস্ট হাউসে। কেএমভিএন গেস্ট হাউস থেকে পরের দিন সকালে সামনে হিমালয়, শুধু বরফ আর বরফ, মন ভরে যায়। ভাবনা নিজের মতোই ভাবতে থাকে, মনের উচ্ছ্বাসা আরো বাড়তে থাকে, আরো উন্নত মনে হয় নিজেকে। এই জায়গাটি সাধারণত সঙ্গের থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, এবং এই 15 কিলোমিটার ওঠার জন্য আপনাকে যথেষ্ট কষ্ট করতে হতো সেই সময়, যদিও আজ গাড়ি পৌঁছে গেছে এই অঞ্চলেও। কেএমভিএন গেস্ট হাউস সামনে দেখতে পাচ্ছেন, এবং তার থেকে দূরে আকাশের সাথে মিশে আছে হিমালয়, যাকে দেখার জন্য মন বারবার ফিরে যেতে চায় এই ঢাকুরি গ্রামে। আপনারা খুব সুন্দরভাবে মাইকতলি বেসিন এবং তার সাথে হিমালয়ের বিভিন্ন পর্বতচূড়া দেখতে পাবেন এবং মনোমুগ্ধকর দৃশ্যে মস্তি করতে পারবেন। মাইকতলি বেসিনটা খুব অদ্ভুত, এবং মাইকতলি বেসিন যাওয়ারও একটা রাস্তা রয়েছে, যেটা আমাদের নিচে নেমে খ্যাতিগ্রাম থেকে আলাদা হয়ে যায়। আমরা যাচ্ছি পিন্ডারির উদ্দেশ্যে, তাই ধীরে ধীরে নামতে থাকবো এই অংশ থেকে। এই ছবিগুলি কোনোটি বানানো নয়, আমার ক্যামেরায় তোলা। আপনারা এই জায়গাটিকে খুব সুন্দরভাবে অনুধাবন এবং আনন্দ নিতে পারবেন। আমার বন্ধু কাজল রোদ্দুর পড়ার সাথে সাথে হিমালয়ের চাকচিক্য মন মুগ্ধ করে দেয়। এখানেই মাইকতলি বেসিন ঠিক যেন কুঁড়ে ঘরের মতো মনকে অন্য উচ্চতায় নিয়ে যায়। আমার বন্ধু এবং আমার দুই বন্ধু কাজল এবং অসীম, তারা সময়ের সাথে আনন্দ নিতে থাকে। আমিও খুব উত্তেজিত হয়ে একটি উঁচু পিলারের ওপর দাঁড়িয়ে পড়ি। নন্দা দেবী দূর থেকে দর্শন, এ দর্শনের কি আনন্দ তা বোঝানো খুবই কঠিন। রাস্তায় যেতে যেতে আমাদের গাইড কিছু কিছু মাশরুম দেখায়। কিছু মাশরুম বিষ এবং কিছু মাশরুম খাওয়ার উপযুক্ত। আমরা কিছু করি না, কিন্তু আমাদের গাইড যেটি খাদ্যযোগ্য সেগুলি সংগ্রহ করতে থাকে। এখানে একটি সুন্দর দৃশ্যে আমার বন্ধু অসীমের অদ্ভুত ধর্মীয় দর্শনের জন্য মুগ্ধ হয়েছিল কাজল, এবং সেখানে হঠাৎ করেই ওর পা ধরে বসে। আমাকেও নিজে হঠাৎ মনে হলো এই রাস্তা কি অদ্ভুত, তো আমিও ট্রেকারের বসে না থেকে এক ধর্মীয় বেশে চলে এলাম, হাতে লাঠি, একটু অন্যরকম মুড। সামনে শুধুই বরফের পাহাড়, আর তাকে দর্শন করতে করতে হেঁটে
এগিয়ে যাওয়া। দূরে কোথাও জলের ছোট ছোট আহ, কিছু ছোট ছোট ওয়াটার ফলস ছিল এবং সেখানে হাইড্রাল প্রজেক্ট তৈরি হয়েছিল এবং সেই হাইড্রাল প্রজেক্টগুলি এখান থেকে স্পষ্ট না হলেও আহ, এক একটা ছোট ছোট ঘর দেখতে পাবেন, যেখানে ছোট ছোট হাইড্রাল প্রজেক্টের মাধ্যমে লোকাল গ্রামগুলোকে আলো এবং বিদ্যুতের সরবরাহ করা হতো। হাঁটতে হাঁটতে কিছুটা জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যে আমরা নিজেদের মনের মতো করে হাঁটছি। পথে অজস্র ঝর্ণাধারা এবং ছোট ছোট নদী, সেই নদীরই একটি নদীর ছবি। জঙ্গলের বুকে অঢেল গাছ এবং তার সাথে সাথে ছোট ছোট পাখি, যারা ওই গাছের সাথেই প্রায় মিশে আছে। তাদের দেখে মন ভরে যায়। শুধু একটা জিনিসেরই অভাব, কোনো শব্দ নেই। শব্দ শুধু প্রকৃতির, গাছের, পাখির এবং নদীর জলের শব্দ। আমরা ধীরে ধীরে নদীর মধ্যে পৌঁছে যাই। এই নদীটিকে পিন্ডার গঙ্গা বলা হয়। এই পিন্ডার গঙ্গাকে ধরে ধরেই আমাদের পিন্ডারি পর্যন্ত হেঁটে যাওয়া। আমরা ঢাকুরি থেকে নেমে এসে পিন্ডার গঙ্গাতে পৌঁছই। পিন্ডার গঙ্গাকে সাথে রেখে আমরা হাঁটতে থাকি এবং পিন্ডার গঙ্গাকে অনেকবার আমাদের এপার ওপার করতে হয়। যেহেতু জল কম ছিল, আমাদের এপার ওপার করতে খুব একটা কষ্ট হয়নি। কিন্তু আমাদের গাইড বলেছিল, যদি দড়ি না থাকে তাহলে এই নদী পার করা বর্ষার সময় খুবই কঠিন। পথে দেখা অনেক নাম না জানা ঝর্ণা, যে ঝর্ণার রূপ না দেখলে বিশ্বাস করা যায় না। আপনারা যদি যান, অবশ্যই এইসব ঝর্ণাগুলিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন। পথে পড়া একটি ছোট সাঁকো, কাঠের সাঁকো, যেখানে দাঁড়িয়ে মন ভরে যায়। চারিদিকে শুধু নিস্তব্ধ আর জলের আওয়াজ ছাড়া কিচ্ছু নেই। জলের আওয়াজটিকে, এত কল্লোলিনী জল, তার কি রূপ, তার কি আওয়াজ, তার কি প্রকাশ, তার কি বক্তব্য, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না শুনলে কিছুই বোঝা যায় না। নদী পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম পিন্ডারির উদ্দেশ্যে। দূর থেকে দেখা নন্দা দেবী, নন্দা দেবীর যে পিক, সেই পিকটি একদম টপে দেখা যাচ্ছে এবং নন্দা দেবী গ্লেসিয়ারটি সামনে। এই নন্দা দেবী গ্লেসিয়ারেরই তলায় পিন্ডারির অবস্থান। রাস্তায় একটু একটি ছোট ছোট বরফের ভাঁজ পড়েছিল। ঠিক বরফের এর স্তরগুলি জল, নদীর জল জমে গিয়ে বরফ হয়ে থাকা অবস্থা এবং সেগুলোকে পেরিয়ে পেরিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছিল। এখানে আমার দুই বন্ধু ওই বরফের ওপর বসে দেখতে পাচ্ছেন, অনেক উঁচু থেকে ঝর্ণাটি পড়ছে এবং ঝর্ণাটি পড়তে পড়তে জমে গেছে, জমে বরফ হয়ে গেছে এবং সেই বরফই তলায় গিয়ে ঝর্ণার জলটি তলায় এসে বরফ হয়ে জমে আছে। এখানে নন্দা দেবী গ্লেসিয়ারটি একটু দূর থেকে পরিষ্কার দর্শন। আমরা পৌঁছে গেছি ফুরকিয়াতে। ফুরকিয়া এমন একটি শহর, মানে এমন একটি গ্রাম, যেখান থেকে আপনার শেষ গ্রামটির দূরত্ব, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, প্রায় 32 কিলোমিটার। 32 কিলোমিটার দূরে
এই ফুরকিয়াতে আমরা অবস্থান করেছি। আজ এই পর্যন্ত। পরের অংশ আমি আপনাদের জন্য আবার নিয়ে আসব।